আজ আমরা একটি বিখ্যাত বিদেশি কবিতা পড়ব এবং জার্মান কবি বেটল্ট ব্রেখট হলেন এই কবিতাটির কবি। বাংলা কাব্য সাহিত্যে এটিকে অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। বেটল্ট ব্রেখট রচিত এই কবিতাটির নাম হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটি যদি পাঠ করা যায় তাহলে দেখা যাবে যে জার্মান কবি বেটল্ট ব্রেখট তার এই কবিতার মধ্যে দিয়ে একটা চরম সত্যের প্রতি আলোকপাত করেছেন। বস্তুতপক্ষে এই পৃথিবীতে যারা অশিক্ষিত, যারা দিন মজুরের পেশায় নিযুক্ত, চিরকাল তারা অবহেলিত, লাঞ্ছিত হয়ে এসেছে। আমাদের এই সভ্যতা তাদের কাঁধের উপর ভর করেই এগিয়ে চলেছে। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আজকে এই যে আমরা আধুনিক যুগে পৌঁছেছি, এর পশ্চাতে আছে কিন্তু ওই সব শ্রমিকদের অবদান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে এই সব শ্রমিকদের কথা কেউ মনে রাখে না, এদের অবদানের কথা কেউ স্বীকার করে না। এরা যে অশিক্ষিত, এরা যে দিন মজুর, এরা যে কোনোদিন প্রতিবাদ করেনি, এই কারণেই বোধহয় এদের অবস্থাটা কতকটা ওই ফুলের মতো। ফুল যেমন তার আপন সৌরভ দান করে নিঃশেষ হয়ে যায়, কোনো প্রতিবাদ করে না, সকলকে আমোদিত করে সে ঝরে পড়ে, কিংবা ওই আগরবাতির মতো যে অপরকে সৌগন্ধ দান করে নিজে শেষ হয়ে যায়, এইসব দিনমজুরেরাও তাই। পৃথিবীর বিভিন্ন কাজের মধ্যেই তারা আছে, সব কাজকে তারা নিজেদের জান প্রাণ দিয়ে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বিনিময়ে তারা কোনোদিনই স্বীকৃতি পায় না, পায় শুধু লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। তো পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতাটি পাঠ করে দেখা যায় কবি এইসব দিন মজুরদের সেই দুঃখ ভরা কাহিনীকে নিয়েই কবিতাটি লিখেছেন এবং দেখিয়েছেন যে এই সব দিন মজুরদের মধ্যে একজন শিক্ষিত বা একজন লেখাপড়া জানা মজুরের আবির্ভাব ঘটল এবং সেই মজুর তখন তার ওই শ্রমিক শ্রেণীর মানুষের যে প্রাপ্য সেটা আদায়ের জন্য সরব হয়ে উঠল এবং সকলের সামনে সেটাকে সে তুলে ধরল। কবিতাটি পাঠ করে দেখা যায় যে কবি দেখিয়েছেন প্রাচীন থিবস শহর, সেই থিবস শহরের যেসব মন্দির নির্মাণ করা হয়েছিল তার যে বড় বড় পাথর সেই সব বয়ে এনেছিল কিন্তু শ্রমিকেরা, মজুরেরা। তাদের বয়ে আনা পাথরের ওপর ভিত্তি করেই ওই 7 দরজাওয়ালা মন্দিরে পরিপূর্ণ থিবস নগরী সেজে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেসব দিনমজুরেরা তাদের প্রাণপাত পরিশ্রম করে সব স্থাপত্যকর্ম গড়ে তুলল, তাদের অবদান কিন্তু কেউ স্বীকার করেনি। বিনিময়ে রাজা বাদশাদের গুণগান গাওয়া হয়েছে এবং থিবস নগরীর জন্য সমস্ত প্রশংসা তাদেরই প্রদান করা হয়েছে। আসলে যাদের প্রাপ্য সেই সব মজুরদের কি যথাযথভাবে তা দেওয়া হয়নি। কেবলমাত্র থিবস নগরীর ক্ষেত্রেই নয়, এই একই ঘটনা ঘটেছে চীনের প্রাচীর নির্মাণের ক্ষেত্রে। হাজার হাজার রাজমিস্ত্রি প্রাণপাত পরিশ্রম করে সুদীর্ঘ চীনের প্রাচীর গড়ে তুলেছে, কিন্তু চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কিন্তু তাদের অবদানের কথা কেউ স্বীকার করেনি।
তারা যেন কোথায় হারিয়েও গেল। বিনিময়ে মিং রাজার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে উঠল, যে আদৌ কোনো কিছু এখানে এই শ্রমদান করেনি। একই ব্যাবিলন শহরের কথা যদি আমরা বলি, বারবার সেটা ধ্বংস হয়েছে এবং ওই সব শ্রমিকেরাই তাদের সর্বস্ব দিয়ে ব্যাবিলন শহরকে গঠন করেছে। কিন্তু হায় রে দুর্ভাগ্য, সেই সব শ্রমিকদের কথা কেউ স্বীকার করেনি, কেউ তাদের অবদানের কথা মনে রাখেনি। ইতিহাস তাদের ভুলে গেছে। কেবলমাত্র থিবস, ব্যাবিলন বা চীনের প্রাচীরের ক্ষেত্রেই যেই ঘটনা ঘটেছে তা নয়। এ ধরনের আরও অজস্র দৃষ্টান্ত ইতিহাসে আছে। কবি ব্রেখট অতীব দুঃখের সঙ্গে সেই সব ঘটনাকে এখানে তুলে ধরেছেন। তিনি এই কবিতাতেই আলেকজান্ডারের বিশ্বজয়ের কথা বলেছেন। আলেকজান্ডার বিশ্বজয় করেছিলেন, তিনি নিঃসন্দেহে বীর ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একাকী আলেকজান্ডার জয় করেছিলেন? তার পশ্চাতে ছিল তার সেনাবাহিনীর অবদান, তার সৈন্যরা প্রাণপাত পরিশ্রম করে তাকে জয়যুক্ত করে তুলেছিলেন। কিন্তু তাদের সেই সব সৈন্যদের অবদানের কথা ইতিহাস স্বীকার করে না। আবার যখন স্পেনের আরমারা ডুবল, তখন দ্বিতীয় ফিলিপ অবশ্যই কান্নাকাটি করেছিলেন। কিন্তু শুধুই কি রাজা ফিলিপ কেঁদেছিলেন? সৈন্যরা কি তার কান্নাকাটি করেননি? তারাও তো দুঃখ প্রকাশ করেছিলেন, তারাও তো কেঁদেছিলেন, তাদেরও তো সর্বস্ব কিছু গিয়েছিল। কিন্তু তাদের কথা কেউ কোনোদিন বলেনি। একইভাবে তিনি বলেছেন যে সিজার যখন যুদ্ধে জয়লাভ করেছিলেন, বা দ্বিতীয় ফ্রেডারিক যখন যুদ্ধে জয়লাভ করলেন, তাদের সেই জয়ের পশ্চাতেও ছিল তাদের সৈন্যদের অবদান। কিন্তু সেই সব সৈন্যদের কথা কেউ তাদের অবদানের কথা স্বীকার করেনি। গলদের যখন রোমে যখন গলদের দমন করা হলো, সেই গলদের দমন করার ক্ষেত্রেও যে সৈন্যরা মুখ্য ভূমিকা পালন করেছিল, সেক্ষেত্রেও তাদের অবদান স্বীকৃত হয়নি। কবি ব্রেখটের মতে কেবলমাত্র সৈন্যদের ক্ষেত্রেই নয়, রাজারা যখন যুদ্ধ করেন, রাজারা যখন যুদ্ধে যান, তাদের খাবার দাবারের প্রশ্ন থাকে। যেসব রাঁধুনিরা তাদের জন্য খাবার দাবার তৈরি করেন, প্রাণপাত পরিশ্রম করেন, তাদের কথাও কেউ কোনোদিন তাদের কথা বলেনি, তাদের অবদান স্বীকার করেন। শুধু রাজা বাদশাদের কথা স্বীকার করেছে, তাদের জয়লাভের কথা বলে, তাদের স্তুতি গিয়েছে, তাদের স্তাবকতার কোনো শেষ নেই। আবার এই কবিতাটি পাঠ করেই দেখা যায় যে রাজা বাদশারা যখন যুদ্ধে জয়লাভ করতেন, জয়লাভ করার পর তারা আনন্দের আতিশয্যে সাধারণ মানুষকে ভোজ দিতেন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের খাওয়াতেন। কিন্তু তাদের ওই যে ভোজনের জন্য যে ব্যয়ভার, তাও বহন করতে হতো সাধারণ মানুষকে। সেক্ষেত্রে তারাও ওই সমস্ত খরচ বহন করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওইসব সাধারণ মানুষ নাকি ওই ভোজ সভায় নিমন্ত্রিত হতো, কিংবা তাদের অবদান স্বীকৃত হতো। চিরকাল তারা ইতিহাসের অন্তরালেই থেকে গেছে, তাদের কথা কেউ বলেনি। অবশ্য কবি বলেছেন এর পশ্চাতে কারণ আছে। ওইসব সাধারণ মানুষ, ওইসব দিনমজুর, এরা অশিক্ষিত, এরা প্রতিবাদ করতে জানে না, সব কিছু মুখ বুজে সহ্য করে। বিভিন্ন দিক থেকে নানা সময় শোষণ অত্যাচার তাদের উপরে নেমে এসেছে, কিন্তু কোনোদিন তারা প্রতিবাদ করেনি, কোনোদিন তারা অভিমান ভরে তাদের কাজ থেকেও সরে যায়নি। বরঞ্চ তারা তাদের দেশের জন্য, দশের জন্য, রাজাদের জন্য অকাতরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। এবং সব কিছু করেও
তারা ইতিহাসের অন্তরালে থেকে গেছে, তাদের অবদান কেউ জানতে পারেনি। কিন্তু এই ধরনের অবস্থা চিরকালীন হতে পারে না। তারা ছিল অশিক্ষিত, তাই তারা সব কিছু মেনে নিয়েছে, প্রতিবাদ করেনি। অন্যায় যত কিছু হয়েছে সব কিছু তারা সহ্য করে নিয়েছে। কিন্তু তাদেরই মধ্যে যখন কোনো শ্রমিকের মধ্যে শিক্ষার আবির্ভাব ঘটল, সে বুঝতে পারল শ্রমিকদের ওপর কত শোষণ এবং অত্যাচার চলছে, তখন সে রুখে দাঁড়িয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং আসল সত্যটা সাধারণ মানুষের কাছে এনেছে এবং বোঝাতে চেয়েছে যে ওই রাজা বাদশাহ নয়, এই সব কিছুর কারিগর হলো সাধারণ মানুষ, দিনমজুর। তাদের প্রশংসা করা উচিত, তাদের স্তুতি করা উচিত। তারা যে নিঃশব্দে নিঃস্বার্থভাবে নিজেদের সব কিছু দিয়ে দেশ ও দশের জন্যে সেবা করেছে, তাদের প্রশংসা পাওয়া উচিত। তাদের সেই প্রশংসা পাওয়ার জন্যই ওই পড়তে জানে এমন এক মজুর দাবি জানিয়েছে। এবং এই দাবি কোনো অন্যায্য দাবি নয়, এ ন্যায্য দাবি অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ওই যে মানুষেরা, ওই দিন মজুরেরা তারা শিক্ষিত নয়, তারা প্রতিবাদ করতে পারেনি, সব কিছু মুখ বুজে তারা সহ্য করেছে, তাই প্রতিবাদ হয়নি। কিন্তু যখন ওই পড়তে জানা মজুরির আবির্ভাব করলো, সব কিছু বুঝতে পারলো সে, এবং এদের ওপর কি অন্যায় হচ্ছে সেটা যে বুঝতে পারলো, তখন সে প্রতিবাদ করেছে। এবং এদের জন্য এইসব দিন মজুরদের অবদানকে সবার সামনে তুলে ধরে তাদের স্তুতি, তাদের প্রশংসা গাওয়ার জন্য সবার কাছে আবেদন রেখেছে। সুতরাং সিদ্ধান্তে এই কথাই বলা যায় যে কবি ব্রেখট তার এই কবিতার মধ্যে দিয়ে একটা চরম সত্য, আমাদের এই জাগতিক জীবনের একটা চরম সত্যকে ফুটিয়ে তুলেছেন। যারা অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, যাদের জন্যে কেউ এতদিন কোনো কথা বলেনি, যাদের প্রাপ্য মর্যাদা এতদিন কেউ দেয়নি, তাদের সেই প্রাপ্য মর্যাদার একটা দাবি এখানে তিনি ওই পড়তে জানে এক মজুরির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। স্বাভাবিকভাবেই কবিতাটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং যুগোপযোগী হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দ্যাটস অল।